হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর শাহরিয়ার আহমেদ। আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য, আর সেটি হলো ডায়াবেটিস। বাংলাদেশে এখন এই ডায়াবেটিসটা শহরে, গ্রামে সব জায়গায় মোটামুটি আমরা দেখতে পাই যে প্রায় মানুষই ডায়াবেটিস আক্রান্ত। শিশু থেকে বৃদ্ধ, যুবক সবার মধ্যে আমরা এই ডায়াবেটিসটা দেখতে পাচ্ছি। ডায়াবেটিসটা কেন হয় এবং ডায়াবেটিসের উৎস কী? ডায়াবেটিস যদি হয় তাহলে আমাদের করণীয় কী? আমরা এই বিষয়টা নিয়েই আজকে আলোচনায় আসছি। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে, "স্যার, ডায়াবেটিস কেন হয়? ডায়াবেটিস হলে আমরা কী করব?" আসলে ডায়াবেটিসটা কেন হয়? এই ডায়াবেটিসটা কেন হয় এটা খুঁজতে গেলে আমাদেরকে দেখতে হবে যে আসলে ডায়াবেটিসের সংজ্ঞাটা কী? ডায়াবেটিস হচ্ছে যে যখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, গ্লুকোজের বাংলা আমরা আরেকভাবে বলি এটা হচ্ছে শর্করা। যখনই রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, তখন আমরা তাকে ডায়াবেটিস বলি। অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ শর্করা রক্তে ভেসে বেড়ায়, যেটা আপনার শরীরের বা আমাদের শরীরের শক্তি উৎপাদন করতে সহায়তা করে। আমরা যা খাই যেমন ভাত, মাছ, শাক, সবজি, ফল, ফ্রুট যাই খাই না কেন, সেগুলো হজম হওয়ার পরে তার থেকে নির্যাস যেটা, সেটা রক্তে চলে যায়। আবার এমনও হয় যে আপনি শর্করা খেলেন না, প্রোটিন খেলেন, অথবা আপনি চর্বি জাতীয় খাবার খেলেন। এগুলো আমাদের শরীরের যে স্বাভাবিক কিছু নিয়ম আছে, সেই নিয়মের মাধ্যমেই এখান থেকেও প্রোটিন থেকে বা চর্বি থেকেও শর্করা বা গ্লুকোজে রূপান্তরিত হওয়ার প্রসেস আছে আমাদের শরীরে। এখন এই যে গ্লুকোজটা আমার রক্তে গেল, রক্তে যাওয়ার পরে আসলে কী হয়? এটা রক্তে যাওয়ার পরে এই গ্লুকোজটাকে আমাদের শরীরের যে কোষ আছে, এই কোষগুলোতে ঢুকতে সহায়তা করবে এমন একটি উপাদান, সেটি হচ্ছে ইনসুলিন। ইনসুলিন না থাকলে আমাদের শরীরের মাংসপেশি এবং আরও কিছু সেল ব্যতীত মোটামুটি সব সেল মানে কোষের মধ্যে অবশ্যই গ্লুকোজ ঢোকার জন্য ইনসুলিন লাগবে। এই ইনসুলিনের সাহায্য ছাড়া গ্লুকোজ কোষের মধ্যে ঢুকবে না। আর কোষের মধ্যে যদি না ঢোকে, এটা রক্তে ভেসে বেড়াবে। আপনি যাই খান না কেন, এই গ্লুকোজের পরিমাণ বাড়তেই থাকবে এবং এটা আমার শরীরে কোনো কাজে লাগবে না। ফলশ্রুতিতে যেটা হয় সেটা হলো, এই গ্লুকোজটা যদি কোষের মধ্যে ঢুকতে না পারে, তাহলে আমার শরীরে শক্তি যে তৈরি হওয়া বা এনার্জি প্রোডাকশন আমরা যেটা বলি, এনার্জি প্রোডাকশনটা হবে না। এনার্জি প্রোডাকশন যদি না হয় তাহলে আমি চলতে ফিরতে পারবো না। অর্থাৎ আমি যা খাচ্ছি, এই খাওয়াটা আমার শক্তিতে রূপান্তরিত হইতে হবে। তো শক্তিতে রূপান্তরিত হওয়ার জন্যই আমরা খাই, আমরা এনার্জি খুব পাই। আমরা ১ গ্লাস গ্লুকোজ খেলাম, এই গ্লুকোজটা আমাকে এনার্জি দিচ্ছে। আমি একটা স্যালাইন খেলাম, এটা আমাকে এনার্জি দিচ্ছে। আমি ভাত খেলাম, আমাকে এটা এনার্জি দিচ্ছে। অর্থাৎ
আপনি যা খাবেন সেটা আপনার কোষের মধ্যে না ঢুকলে এটা কোনোভাবেই শক্তি তৈরি করবে না। মানুষের শক্তির মূল উপাদানই হচ্ছে গ্লুকোজ। আমাদের ব্রেনের মেইন খাবার হচ্ছে গ্লুকোজ। আমাদের যে রক্তকণিকা তার জন্য গ্লুকোজ লাগবে, চোখের জন্য গ্লুকোজ লাগবে, তবে সেগুলো অবশ্যই পরিমাণ মতো। আপনি একটা গাড়ির ট্যাঙ্কির মধ্যে আপনি তেল ঢালছেন, তো তেলটা উপচায় পড়তেছে, তারপরও ঢালছেন, তো লাভ নেই। ব্যাপারটা এরকম যে আপনি খাচ্ছেন, কিন্তু সেইটা যদি আপনার এনার্জি প্রোডাকশনে না হেল্প করে, তাহলে এই খাবারের কোনো গুরুত্ব নাই। এবং ডায়াবেটিসে এটাই হয় যে আপনি যা খাচ্ছেন সেটা আপনার রক্তে ভেসে বেড়াচ্ছে, কিন্তু আপনার কোষে ঢুকছে না। আপনার কোষে যদি না ঢুকে আপনার শক্তি প্রদর্শন তৈরি হবে না। এটা তো গেল যে ইনসুলিন যদি আপনার শরীরে কম থাকে। আবার দেখা গেল যে ইনসুলিন তৈরি হচ্ছে ইনসুলিন, কিন্তু ইনসুলিনটা ঠিকমতো কাজ করছে না। অর্থাৎ আমার ইনসুলিন যদি যে কোষগুলোতে আমার গ্লুকোজ ঢুকবে সেখানে এক ধরনের দরজা থাকে, গ্লুকোজ ঢোকার জন্য একটা দরজা থাকে। এই দরজার গেটটা খোলার জন্য ইনসুলিন লাগবে, কিন্তু ওই দরজার সাথে একটা চাবি থাকে, তালা থাকে। ওই তালাটা খোলার জন্য যদি তালাটা খোলার জন্য ইনসুলিন লাগবে, কিন্তু কোনো কারণে যদি তালাটা নষ্ট হয়ে যায়, দ্যাটস মিন রিসেপ্টর আমরা যেটা বলি, এই রিসেপ্টর যদি কোনো কারণে রেজিস্ট্যান্ট হয়ে যায় বা তালাটা জং ধরে যায়, তাহলে ইনসুলিন যতই চেষ্টা করুক এই তালাটা খুলতে পারবে না, দরজা খুলবে না, যার জন্য গ্লুকোজ ভিতরে ঢুকবে না। এমত অবস্থায় আমরা দেখতে পাই রোগীর মধ্যে বা মানুষের রক্তে গ্লুকোজের পরিমাণ, শর্করার পরিমাণ বাড়ছে। আমাদের নর্মালি শর্করার পরিমাণ হচ্ছে 80 থেকে 120 মিলিগ্রাম পার ডেসিলিটার। আমরা এটা একটা ক্যালকুলেশন করি, অথবা 7.6 টু 7.8 মিলিমোল পার লিটার হিসাবে আমরা ব্লাড সুগারটা কাউন্ট করি। তো এই যে ইনসুলিন আপনার তৈরি হলো, রিসেপ্টরও ঠিক আছে, কিন্তু তারপরও আপনার দেখা গেল যে ডায়াবেটিস। এটা তাহলে আরেকটা কি কারণ হতে পারে? আরেকটা কারণ হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল। অর্থাৎ আপনি কাজ করেন না, বসে থাকেন সারাক্ষণ, জাঙ্ক ফুড খেতে থাকেন সারাক্ষণ, আপনি হাঁটাচলা করেন না, ব্যায়াম করেন না, আপনার স্ট্রেসফুল লাইফ, এগুলো কিন্তু ডায়াবেটিস বাড়াবে, ব্লাড সুগার লেভেল বাড়াবে। এখন বলতে পারেন যে এক্সারসাইজের সাথে ডায়াবেটিসের কী সম্পর্ক? এক্সারসাইজের সাথে ডায়াবেটিসের সম্পর্কটা এটাই যে আপনার শরীরের যে ইনসুলিনটা তৈরি হয়, সেই ইনসুলিনটার কার্যকারিতাকে 90% বাড়িয়ে দেয় হচ্ছে এক্সারসাইজ। এটার কার্যকারিতা বাড়ায় দেয়, এটার সেন্সিটিভিটি বাড়ায় দেয়। এজন্য আপনাকে প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা ব্যায়াম এবং এক্সারসাইজ করতে হবে, অথবা বিকালবেলা খেলাধুলা করতে হবে, র্যাকেট খেলতে পারেন। এই ডায়াবেটিসের এখন মানে এই যে আমাদের কজগুলো, এখন আপনারা একটা বলতে পারেন যে স্ট্রেসফুল লাইফটা আমার কিভাবে ক্ষতি করছে? স্ট্রেসফুল লাইফটা আমাদের ক্ষতি করে অনেকভাবে। এর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে স্ট্রেসফুল লাইফ আমাদের শরীরে কিছু হরমোন বাড়িয়ে দেয়, যে হরমোনগুলো ইনসুলিনের এগেনস্টে কাজ করে। ইনসুলিনের এগেনস্টে কাজ করার কারণে আমাদের এই হরমোনগুলো, যেগুলো হচ্ছে অ্যান্টি ইনসুলিনিক ইফেক্ট বলা হয়, এই হরমোনগুলো ইনসুলিনের কাজকে যদি ব্যাহত করে, তাহলে ইনসুলিন ঠিকমতো কাজ করবে না, আপনার ডায়াবেটিস বাড়তে থাকবে। দেখা যায় এই জন্য যারা বেশি স্ট্রেসফুল লাইফে থাকে
তাদের কিন্তু ব্লাড সুগার আস্তে আস্তে বাড়তে থাকে, প্রেশার বাড়তে থাকে। এগুলোর সাথে একটা আরেকটার কানেকশন আছে। তাই আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন যে মাইন্ড রিল্যাক্স করা। মাইন্ড রিল্যাক্সের একটা বড় কার্যকর জিনিস হচ্ছে প্রেয়ার। আপনারা যারা মুসলমান তারা নামাজ পড়বেন, যারা অন্য ধর্মের তারা তাদের নিয়ম অনুসারে নামাজ মেডিটেশন করবেন অথবা তাদের প্রার্থনা করবেন। প্রার্থনার মধ্যে বসে থাকবেন, দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করবেন। আজকে আমরা এই ডায়াবেটিসের কারণগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা ডায়াবেটিসের খারাপ দিকগুলো, ডায়াবেটিসের ট্রিটমেন্ট, ডায়াবেটিসের জন্য আমাদেরকে আসলে কি করতে হবে এবং ডায়াবেটিসের জন্য ডায়াবেটিস কি আসলে বিভিন্ন রকম টোটকা দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করা যায় কি না, বা কোনো খাবারের সাথে ডায়াবেটিসের কোনো খাবার ডায়াবেটিসের ইনসুলিন বাড়ায় কি না। হ্যাঁ, আরেকটা কথা যে আসলে এই যে ইনসুলিন এটা তৈরি হয় কোথা থেকে? ইনসুলিনটা আসলে তৈরি হয় আমাদের একটা অঙ্গ আছে পেটের মধ্যে, সেটার নাম হচ্ছে লিভারের পাশে, সেটার নাম হচ্ছে অগ্ন্যাশয়। অত্যন্ত সেন্সিটিভ একটা অর্গান আমাদের। এই ইনসুলিনটা এখান থেকে তৈরি হয়। তো অগ্ন্যাশয় এর কাজ হচ্ছে এখানে কয়েক ধরনের সেল থাকে, আলফা, বিটা, ডেল্টা। এর মধ্যে যে বিটা সেল, এই বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয় এবং ইনসুলিনটা তৈরি হয় অত্যন্ত সেন্সিটিভলিভাবে যখন রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়, তখন বিটা সেল রিলিজ হতে থাকে। বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয়। আর যখন আমার গ্লুকোজ কমে যায় শরীর থেকে, তখন এই প্যানক্রিয়াস থেকে আলফা সেল, যেটা এই আলফা সেল থেকে গ্লুকাগন রিলিজ হয়। অর্থাৎ এখানে ভাইস ভার্সা একটা কাজ হয়, মানে অর্থাৎ যখন গ্লুকোজ বেড়ে যাবে তখন ইনসুলিন রিলিজ হবে বিটা সেল থেকে, আর যখন হচ্ছে আমার গ্লুকোজ কমে যাবে তখন আলফা সেল থেকে গ্লুকাগন রিলিজ হবে, যেটা আপনার ব্লাড সুগার লেভেল বাড়াবে। তো এটাই হচ্ছে আমাদের ডায়াবেটিস হওয়া না হওয়ার বিভিন্ন রকম কারণ। আরও অনেক কারণ আছে, তার মধ্যে একদম কমনলি আমরা যেটা চিন্তা করব যে ইনসুলিন তৈরি হচ্ছে কি না, এটা রেজিস্ট্যান্ট হয়ে গেল কি না, এবং এটার কার্যকারিতা আমি ঠিকমতো রাখতে পারছি কি না। আপনাদেরকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আপনাদের এই ডায়াবেটিসের পরবর্তী ব্যবস্থাপত্র এবং পরবর্তী আলোচনাগুলো আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।